আলোচনায় বসতে মির্জা ফখরুলকে জামায়াত নেতা তাহেরের ফোন। দলীয় ফোরামে কথা বলে সিদ্ধান্ত জানাবে বিএনপি। স্থায়ী কমিটির সভা থেকে সরকারকে যথাসময়ে নির্বাচনের আহ্বান। কেবল অরাজকতা থেকে রক্ষা নয়, গণতান্ত্রিক যাত্রার সূচনাও ঘটে সিপাহী জনতার বিপ্লবে। রুখে দেয় আধিপত্যবাদ প্রতিষ্ঠার ষড়যন্ত্র। 50 বছর পূর্তিতে উজ্জীবিত বিএনপি। নির্বাচনের আগে বিভিন্ন স্থানে সহিংসতায় উদ্বেগ। চট্টগ্রামে 9 মাসে প্রাণ গেছে 84 জনের। চিন্তা বাড়াচ্ছে লুট হওয়া অস্ত্র। চ্যালেঞ্জিং মনে করলেও ঝুঁকি দেখছে না পুলিশ। পদ্মার চরে কাশবন বালুমহাল ঘিরে কয়েকশো কোটি টাকার বাণিজ্য। নিয়ন্ত্রণে সন্ত্রাসী বাহিনীর অস্ত্রের মহড়া। জোড়া খুনের অভিযোগ কাকন বাহিনীর বিরুদ্ধে। এবং হু হু করে বাড়ছে পেঁয়াজের ঝাঁজ। এক সপ্তাহে রাজধানীর বাজারে 40 টাকা বেড়ে খুচরায় ঠেকেছে 140 টাকা। সরবরাহ সংকটকে দুষছেন বিক্রেতা। দাম নিয়ন্ত্রণে আমদানির পরামর্শ। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। ঐতিহাসিক 7 নভেম্বর আজ। 1975-এর এই দিনে অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান ও সিপাহী জনতার বিপ্লবে ক্ষমতার কেন্দ্রে চলে আসেন মেজর জেনারেল জিয়াউর রহমান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে স্বাধীনতা অর্জনের পরই বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছিল, সেই পরিস্থিতি থেকে দেশ রক্ষা পেয়েছিল 1975-এর 7 নভেম্বর। জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপি নেতৃত্ব মনে করেন সিপাহী জনতার মাধ্যমেই দেশের রাজনৈতিক শূন্যতা পূরণ হয়। মুরসালিন হক জুনায়েদের রিপোর্ট। দেশের ইতিহাসের ঘটনাবহুল ও আলোচিত দিন 7 নভেম্বর। বাংলাদেশের রাজনীতিতে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 1975 সালের এই দিনে সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লব ঘটেছিল, যা দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পাল্টে দিয়ে দেশ ও জাতিকে দিয়েছিল নতুন দিশা। 1975 সালের 15 আগস্ট পরবর্তী অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের মধ্য দিয়ে সে সময় দেশে বিরাজ করছিল নৈরাজ্যকর পরিস্থিতি। 3রা নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে হয় সেনা অভ্যুত্থান। পরে ঘটে জেল হত্যা। ক্যান্টনমেন্টে ক্ষমতা কেড়ে নিয়ে বন্দী করা হয় সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে। 4 দিনের নানা ঘটনার এক পর্যায়ে সিপাহী জনতার মিলিত ঐক্যের বিপ্লব দেশ ও জাতিকে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে মুক্তি দিয়েছিল 7 নভেম্বর। সামরিক বন্দিদশা থেকে মুক্ত হন জিয়াউর রহমান আর সৈনিকদের হাতে প্রাণ হারান 3 তারিখের অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া খালেদ মোশাররফ। দলের প্রতিষ্ঠাতার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ এবং রাজনৈতিক উত্থান শুরুর এই দিনটিকে তাই জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে বিএনপি। তখন যেহেতু সরকার ছিল না, দেশে একটা সাংগঠনিক শূন্যতা বিরাজ করছিল। এই শূন্যতা পূরণের জন্য জনগণ এবং সিপাহীরা জেনারেল জিয়াউর রহমানকে বেছে নেন। বিশ্লেষকের মতে শুধু অস্থিরতা থেকে রক্ষাই নয়, প্রতিবেশী রাষ্ট্রের আধিপত্যবাদ প্রতিষ্ঠার ষড়যন্ত্র রুখে দেওয়ার পাশাপাশি দেশে গণতান্ত্রিক যাত্রার সূচনাও ঘটে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়েই। বাংলাদেশের রাজনীতিতে যে একটা অস্থিরতা এবং একই সাথে অনিশ্চয়তার পরিস্থিতি তৈরি হয়েছিল, ভারতের আধিপত্যবাদ পুনঃপ্রতিষ্ঠার যে একটা ষড়যন্ত্র হয়েছিল, সেটা রুখে দিয়েছিল এই 7 নভেম্বরের সিপাহী জনতার বিপ্লব। নানা সংকট আর অনিশ্চয়তায় জিয়াউর রহমানের আদর্শ আর 7 নভেম্বরের ঘটনাবলিতেই উজ্জীবিত হয় বিএনপি। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে দিবসটির 50 বছর পূর্তি দলটির নেতাকর্মীদের নতুন উদ্দীপনা দেবে বলে মনে করেন রাজনীতিক ও বিশ্লেষকরা। 7 নভেম্বরের যেরকম সিচুয়েশন ছিল, যে এই সিচুয়েশনের ফলে জনগণ জিয়াউর রহমানকে পাদপ্রদীপের আলোয় নিয়ে এসেছে, একইভাবে এবারও একটি নির্বাচনের মাধ্যমে আবার বাংলাদেশের জনগণ পরিপূর্ণভাবে স্বাধীন হবে এবং আমাদের জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে বলে আমরা মনে করি। দলটি এই 7 নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে তারা আগামী দিনের যে নির্বাচনী চ্যালেঞ্জ, সেটা মোকাবিলা করার জন্য উদ্দীপ্ত হবে বলে এটা আমার বিশ্বাস। 7 নভেম্বরের চেতনায় সব জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএনপির। আমরা জাতীয় জীবনে মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাচ্ছেন নেতাকর্মীরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আহমেদ সালেহিন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। ঐতিহাসিক 7 নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস। 1975 সালের এই দিনে, আজকের এই দিনটিতে সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে যেই অভ্যুত্থান বা পাল্টা অভ্যুত্থানের মধ্য দিয়ে সাবেক রাষ্ট্রপতি এবং তৎকালীন সেনাপ্রধান
মেজর জেনারেল জিয়াউর রহমানের যে উত্থান হয়েছিল, অর্থাৎ তিনি ক্ষমতার কেন্দ্রে এসেছিলেন, সেই দিবসটি পালন করছে বিএনপি এবং ইতিমধ্যে তার সমাধিস্থলে অর্থাৎ জিয়াউর রহমানের সমাধিস্থলে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। আপনারা দেখতে পাচ্ছেন যে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব অর্থাৎ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোটামুটি অনেকেই কিন্তু এসেছেন সেই জিয়াউর রহমানকে তার শ্রদ্ধা জানাতে, দোয়া মনোজাত করবেন তারা। কিছুক্ষণের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এখানে উপস্থিত হবেন প্রধান অতিথি হিসাবে এবং তিনি আসার পরে আসলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও তাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে এই শেরেবাংলা নগরের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সমাধিস্থলে এসে পৌঁছেছেন এবং আশপাশে কিন্তু নেতাকর্মীদের ভিড় করছেন। তারা তাদের প্রিয় নেতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবে বলে তারা বলছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডক্টর আব্দুল মঈন খান, গয়েশ্বরচন্দ্র রায়, নজরুল ইসলাম খান তারা এসেছেন। একই সঙ্গে ডাক্তার AJM জাহিদ হোসেন স্থায়ী কমিটির সদস্য তিনি কিন্তু রয়েছেন। একই সঙ্গে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব আমানুল্লাহ আমান, তারপর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনিও কিন্তু ইতিমধ্যে এই সমাধিস্থলে এসে পৌঁছেছেন। আপনারা জানেন যে 1975 সালের 7ই নভেম্বর আজকের এই দিনে অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থানের মধ্য দিয়ে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানের ক্ষমতায় আসেন এবং সেই সময়কার যে প্রেক্ষাপট বিশ্লেষকরা বলছেন যে সেই সময় জিয়াউর রহমানের উত্থান বা জিয়াউর রহমান যদি ক্ষমতায় না আসতেন বা এই পাল্টা পাল্টা অভ্যুত্থানে যে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে সেই সময়কার জিয়াউর রহমান যদি ক্ষমতায় না আসতেন তাহলে দেশে একটি শূন্যতা তৈরি হতো, রাজনৈতিক শূন্যতায় আসলে দেশ যে আজকের দিনটি এসেছে সেটি হয়তো অনেকটাই পিছিয়ে পড়তো বলে তারা বলছেন। এবং আপনারা জানেন যে কিছুক্ষণের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এসে পৌঁছবেন। তারপরে আসলে এখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমে কথা বলবেন বলে আমরা জানতে পেরেছি এবং তিনি তার বক্তব্য রাখার মধ্য দিয়ে রাজনৈতিক সার্বিক পরিস্থিতি, তৎকালীন অবস্থার সবকিছু মিলিয়ে তিনি বক্তব্য রাখবেন বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সমাধিস্থল থেকে সবশেষ খবর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থল থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী আহমেদ সালেহীন। জুলাই সনদ, গণভোট ও জাতীয় নির্বাচন সহ চলমান নানা রাজনৈতিক মতানৈক্য নিরসনে বিএনপিকে আনুষ্ঠানিকভাবে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার রাতে জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে এ আহ্বান জানান। বিষয়টি নিয়ে দলীয় ফোরামে আলোচনা করেই সিদ্ধান্ত জানাবে বিএনপি। প্রায় ৮ মাস ধরে আলোচনা শেষে 17 অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সই হয় জুলাই জাতীয় সনদ। প্রধান উপদেষ্টা, জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ও সদস্য সহ রাজনৈতিক দলগুলোর 2 জন করে প্রতিনিধি স্বাক্ষর করেন সনদে। তবে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়ন, গণভোটের সময়, বিষয়বস্তু ও জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ দেখা দিলে উদ্বেগ প্রকাশ করে উপদেষ্টা পরিষদ। পরে রাজনৈতিক দলগুলোকে উদ্যোগী হয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে অন্তর্বর্তী সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা দেওয়ার জন্য 1 সপ্তাহের সময় বেঁধে দেয়া হয়। সরকারের পক্ষ থেকে জানানো হয় 1 সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাতে না পারলে নিজের মতো করে সিদ্ধান্ত নেবে সরকার। ঐকমত্যে পৌঁছানোর বিষয়টি দলগুলোর দিকে ঠেলে দেয়া নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয় রাজনৈতিক অঙ্গনে। প্রশ্ন দেখা দেয়, এত দীর্ঘ আলোচনার পরও যখন দলগুলো ঐকমত্যে পৌঁছাতে পারেনি তখন মধ্যস্থতাহীন উদ্যোগটি আদৌ সাফল্যের মুখ দেখবে কিনা। এক্ষেত্রে রেফারির অভাব বোধের কথাও সামনে আনেন জামায়াত নেতারা। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জানায় জামায়াতে ইসলামী। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তবে জামায়াতের সঙ্গে আলোচনায় বসার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি বিএনপি। দলীয় ফোরামে আলোচনার পর বিষয়টি নিয়ে সিদ্ধান্ত জানাবে দলটি। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ আলোচনায় ঐকমত্য বাস্তবায়নে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকবে এবং নিত্য নতুন প্রশ্ন উত্থাপন বা সংকট সৃষ্টি করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠানে বাধা সৃষ্টি করবে না বলে আশা প্রকাশ করেছে বিএনপি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের জাতীয় স্থায়ী কমিটির সভায় আলোচনায় গৃহীত লিখিত প্রস্তাবে জুলাই জাতীয় সনদের যেসব বিষয়ে ঐক্যমত্য হয়েছে তার বাস্তবায়ন এবং যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানানো হয়। এতে বলা হয়, ঐতিহাসিক আনুষ্ঠানিকতার মাধ্যমে যে সনদ স্বাক্ষরিত হয়েছে, বিএনপি তার অংশীদার হিসেবে সনদে বর্ণিত সব বিষয়কে ধারণ করে এবং দেশের সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী তা বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ। বিএনপির মনোনয়ন ঘোষণার পর মাদারীপুর ৩ আসনে বইছে নির্বাচনী আমেজ। ভোটারদের মাঝে বাড়ছে উৎসাহ ও উদ্দীপনা। অন্তকোন্দল নয়, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি বিএনপি মনোনীত প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকনের। এদিকে মাদারীপুর ১ আসনে বিএনপি থেকে মনোনয়ন দেয়া হলেও ঘোষণার ২৪ ঘন্টার মধ্যে তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। পাল্টাপাল্টি আন্দোলন করছেন মনোনয়ন বঞ্চিত ও প্রত্যাশী প্রার্থীর কর্মী সমর্থকরা। অন্যদিকে মাদারীপুর ২ আসনে কাকে দেয়া হবে ধানের শীষের টিকিট তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন। দলীয় নেতাকর্মী নিয়ে মোটরসাইকেল শোডাউন, ঢাকঢোল আর বাদ্যযন্ত্র নিয়ে সড়ক থেকে পাড়া মহল্লায় যাচ্ছেন বিএনপির মনোনীত প্রার্থী, করছেন সভা সমাবেশ, দিচ্ছেন ভোটারদের পাশে থাকার আশ্বাস। মনোনয়ন পাওয়ার পর নিজ এলাকায় গণসংযোগ করেন মাদারীপুর ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন। ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেন দলীয় নেতাকর্মীরা। ধানের শীষের টিকিট পেয়ে কেন্দ্রীয় বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক বলেন, গত ১৭ বছর বিএনপির নেতাকর্মীরা অন্যায় ও জুলুমের শিকার হলেও অন্য দলের কারো সঙ্গে এমন কার্যক্রম করবে না তার দলের নেতাকর্মীরা। দেশের প্রতিটি মানুষ শান্তিতে বাড়িতে ঘুমাতে পারবে, সেই লক্ষ্য নিয়ে কাজ করবে বিএনপি। বিগত দিনে যা হয়েছে ভবিষ্যতে সেই জিনিসটা যেন আর না হয়। সবাই যেন যার যার ঘরে সে বাস করতে পারে, যার যার কাজ সে করতে পারে, যার যার ধর্ম সে পালন করতে পারে। বিএনপির পক্ষ থেকে মনোনয়ন ঘোষণার পর চায়ের দোকান থেকে পাড়া মহল্লার অলিগলি সবখানে চলছে আলোচনা, বাড়ছে উৎসাহ উদ্দীপনা। গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে পছন্দের প্রার্থীকে খুঁজে নেওয়ার কথা জানান ভোটাররা। বিগত দিনে ভোট দিতে পারি নাই, আমরা চাই যেন সুষ্ঠু একটা নির্বাচন হোক, যার যার ভোটটা জানিয়ে যার ভোট গুনকে ডিক্লেয়ার দেব, এইটা আমরা চাই। এমন একজন প্রতিনিধি চাই যিনি জনগণের মেহনতি মানুষের জন্য আগায় আসবে, মেহনতি মানুষের কাজ করবে। এদিকে মাদারীপুর ১ আসনে দলীয় প্রার্থী হিসেবে জামান কামাল নুরুদ্দিন মোল্লার নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাদ পড়েন মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু। এরই প্রতিবাদে লাবলুর কর্মী সমর্থকরা ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের পাঁচচরে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। মঙ্গলবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জামান কামাল নুরুদ্দিন মোল্লার মনোনয়ন স্থগিত করা হয়। অন্যদিকে মনোনয়ন স্থগিত করার প্রতিবাদে বুধবার দিনব্যাপী শিবচরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন জামান কামাল নুরুদ্দিন মোল্লার নেতাকর্মীরা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেয় কয়েক হাজার নারী পুরুষ। এ সময় তারা নুরুদ্দিন মোল্লার মনোনয়ন পুনর্বহালের দাবি জানান। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। সময় সংবাদে আরও থাকছে, লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ১, আহত অন্তত ৯। তীব্র নিন্দা প্রেসিডেন্টের। গাজায় ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা ১০,০০০-এর বেশি ফিলিস্তিনি, দাবি জাতীয় কমিটির। জাতীয় ঐকমত্য কমিশনের আপ্যায়ন খরচ বাবদ ৮৩ কোটি টাকা ব্যয়ের তথ্য মিথ্যা দাবি করেছে কমিশন। বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে একটি মহল ঐকমত্য কমিশন ও তার কাজকে হেয় করার উদ্দেশ্যে সংগঠিত ও পরিকল্পিত অপপ্রয়াস চালাচ্ছে বলে অভিযোগ করা হয়। জানানো হয়, কমিশনের মোট ব্যয় ১,৭১,০০,০০০ টাকা। আপ্যায়ন খাতে বরাদ্দ ৬৩ লাখ টাকার মধ্যে ৪৫,৭৭,০০০ টাকা ব্যয় করেছে কমিশন। মিথ্যা অপপ্রচারকারীদের অবিলম্বে ক্ষমা চাওয়ার আহ্বান জানায় কমিশন। পাবনা, কুষ্টিয়া, নাটোর থেকে রাজশাহী জেলার পদ্মা নদীর চরে কাশের খড় ও বালুমহালের বাণিজ্য হয় বছরে কয়েকশো কোটি টাকার। এসব নিয়ন্ত্রণ করে একাধিক সন্ত্রাসী বাহিনী। সম্প্রতি পদ্মার চরে জোড়া খুনের অভিযোগ উঠেছে কাকন বাহিনীর বিরুদ্ধে। নদীর বুকে অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া ও কথায় কথায় গুলি চালানো সহ এই বাহিনীর ভয়ে তটস্থ ৪ জেলার চরাঞ্চলের মানুষ। নিরাপত্তার ভয় আর শঙ্কায় ব্যাহত চরের চাষাবাদ। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অভিযুক্তদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান।
আব্দুল সালামের ছবিতে মওদুদ রানার রিপোর্ট। স্পিডবোট ও বড় নৌকায় করে প্রমত্তা পদ্মার বুকে চলত নিয়মিত সশস্ত্র মহড়া। ভারী ভারী অস্ত্র নিয়ে ছুটত গুলি, চলত দখলদারি। চরের কাশবন, ভূমি দখল, বালুমহল নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারে কাকন বাহিনীর এই দৌরাত্ম্য পাবনার সাড়া ইউনিয়নের বালুরঘাট থেকে শুরু করে কুষ্টিয়ার ভেড়ামারা, দৌলতপুর, নাটোরের লালপুর হয়ে রাজশাহীর বাঘার আলাইপুর ঘাট পর্যন্ত। পদ্মার বুকে জেগেছে বিস্তীর্ণ চর, তাতে বিনা খরচের ফসল কাশ। ব্যবসায়ীদের দাবি, শুধুমাত্র বাঘা উপজেলার চরেই বছরে কাশের খড়ের ব্যবসা হয় অন্তত 50 কোটি টাকার। পাবনা থেকে রাজশাহী পর্যন্ত হয় 300 কোটি টাকার বাণিজ্য। বিশাল অঙ্কের এই কারবারে জমির মালিক থাকে উপেক্ষিত। পুরোটা নিয়ন্ত্রণ করে কাকন বাহিনী সহ প্রভাবশালী সিন্ডিকেট। যে বালুঘাট ডাকে তা হয়তো বা বলে আমাকে একটু শিয়াল লাও, এরম করি ও শুরু করে। আর ওর লোক দিয়ে ঘাট চালাই, ঘাট চালাতে গেলে মস্তানি কিছু লোক লাগে, সেই ক্ষেত্রে ওনাকে ব্যবহার করা হয়। জমির মালিকের সাথে ওরমিট, আমার জমির মালিকের সাথে কোনো সংযোগ নাই। মাঠটা তো একজনের দখলে থাকে বা পাহাড় দেয়, ওদের থেকে আমরা কিনি। এখন জমি 1 লাখ টাকা দিয়ে কি না দেয় ওটা তো আর আমরা বলতে পারলাম না। কাশবন দখলকে কেন্দ্র করে গত 27 অক্টোবর কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরে আমান ও নাজমুল নামে দুজনকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে কাকন বাহিনীর বিরুদ্ধে। এতে মারা যায় বাহিনীর সদস্য লিটনও। ভুক্তভোগীরা বলছেন, ওই ঘটনার পর থেকে হুমকি ধামকিতে আতঙ্কিত পুরো এলাকার মানুষ। আনতে গেলেই ধরেন যে খালি গুলি করে, কেউ ধরেন ভিড়তেই পারে না। কাকনের বিচার চাই বেটে, এইটুকু আমার কথা, তাছাড়া আমার কথা না। চরবাসী বলছেন, 4 জেলায় পদ্মার বালু বাণিজ্য হয় কয়েক হাজার কোটি টাকার। সেই বালুমহল নিয়ন্ত্রণে কাকন বাহিনীর উত্থান। বাহিনীর 30 থেকে 35 জন সদস্য নদীতে থাকলেও পুরো ব্যবসা চালায় সিন্ডিকেট। 4 জেলায় থাকা 5টি সিন্ডিকেটের সদস্য প্রভাবশালীরা বিভিন্ন অনুপাতে কমিশন পান। আমি বোর্ড দেখে ধরেন আগে দৌড় মারিছি, সেই ভয়ে আর কোনো লোকজন ওই আবাদের মাঠে যেতে পারছে। সারাঘাট, ঈশ্বরদী, কুষ্টিয়া, তারপরে রানাকোট, মানে সব জায়গাতেই চাঁদাবাজি, মস্তানি, জমি দখল সব কিছুই ও নিজেই বহন করে, ভোগ করে। হত্যাকাণ্ডের ঘটনায় হাসানুজ্জামান কাকনকে প্রধান আসামি করে কুষ্টিয়ার দৌলতপুর থানায় মামলা হয়েছে। গত জুন থেকে অক্টোবর পর্যন্ত এ বাহিনীর বিরুদ্ধে মামলা হয়েছে 6টি। দুর্গম চরে পুলিশের সাঁড়াশি অভিযান চলছে। নৌপুলিশও বাড়িয়েছে তৎপরতা। গোয়েন্দা তথ্য রয়েছে, কারা অ্যাক্টিভলি কাজ করতেছে, তাদেরকে গ্রেপ্তারের আওতায় দ্রুত আনা যায় কিনা সে বিষয়ে আমাদের বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। গত 17 জুলাই নাটোরের বালুমহলে কাকন বাহিনীর আস্তানায় অভিযান চালিয়ে 3টি পিস্তল, 48টি গুলি, মানুষের মাথার খুলি, মাদকদ্রব্য উদ্ধার করে যৌথ বাহিনী। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। বাড়ছে পেঁয়াজের ঝাঁজ। সপ্তাহ ব্যবধানে কেজিতে 30 থেকে 40 টাকা দাম বেড়েছে নিত্য প্রয়োজনীয় এই পণ্যের। খুচরা বাজারে বিক্রি হচ্ছে 120 থেকে 140 টাকায়। মান ব্যবধানে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 থেকে 110 টাকা পর্যন্ত। বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর কারণ বাজারে আছেন অন্তরা সেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নাজেহাল অবস্থা ক্রেতাদের। চলতি সপ্তাহের মঙ্গলবারে হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে যায়, আর আজ সাপ্তাহিক ছুটির দিনেও কিন্তু সেই বাড়তি দামেই কিন্তু বিক্রি হচ্ছে পেঁয়াজ। আমি এখন আছি রাজধানীর কারওয়ান বাজারের পেঁয়াজের পাইকারি আড়তে। সকাল থেকে কিন্তু এখানকার ক্রেতা বিক্রেতাদের সঙ্গে আমরা কথা বলেছি, আমরা পেঁয়াজের বাজার ঘুরে দেখেছি। পাইকারি আড়তেই কিন্তু পেঁয়াজ বিক্রি হচ্ছে 108 থেকে 110 টাকায়। 5 কেজির পেঁয়াজের পাল্লা কিন্তু বিক্রি হচ্ছে 540 থেকে 550 টাকায়। আর খুচরা বাজারে কিন্তু এই দাম আরও বেশি। খুচরা বাজারে মান ভেদে পেঁয়াজের কেজি কিন্তু বিক্রি হচ্ছে 120 থেকে 140 টাকায়। এই নিয়ে কিন্তু বেশ ক্ষুব্ধ কিন্তু ক্রেতারা। এই ছিল আমার কাছে পেঁয়াজের বাজারের সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কারওয়ান বাজারে। বিপ্লব ও সংহতি দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছি সেখানে। একদিকে রাষ্ট্র ব্যবস্থার রাজনৈতিক অবস্থা, অন্যদিকে অর্থনৈতিক ব্যবস্থার আমূল সংস্কার সাধন করেন এবং একদলীয় বাকশাল থেকে তিনি বহুদিনের গণতন্ত্র নিয়ে আসেন এবং সংবাদপত্রের স্বাধীনতাকে তিনি নিশ্চিত করেন। যেখানে মাত্র 4টি সংবাদপত্র ছিল সেটাকে তিনি উন্মুক্ত করে দেন। অন্যদিকে বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করেন, জুডিশিয়াল কাউন্সিল গঠন করেন এবং একই সঙ্গে অর্থনীতিতে মুক্ত বাজার অর্থনীতি চালু করেন।
হয়েছিল শুরু বাংলাদেশের অগ্রযাত্রা। বাংলাদেশকে একটি সমৃদ্ধ সুখী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে নির্মাণ করার জন্য শহীদ জিয়াউর রহমান যে ভিত্তি স্থাপন করেছিলেন, সেই ভিত্তি পরবর্তীকালে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে যায়। আজকে গার্মেন্টস আমরা ফ্যাক্টরি থেকে আরএনজি সেক্টর থেকে যে অর্থ আমরা আয় করি, একই সঙ্গে বিদেশে আমাদের শ্রমিক ভাইয়েরা কাজ করে রেমিটেন্স নিয়ে আসে, তারও ভিত্তি অর্থাৎ এই সর্বজন্ম মহাপুরুষ তিনি বাংলাদেশের অগ্রগতির মূল ভিত্তি রচনা করে দিয়েছিলেন। সেই জন্যেই আজকের এই দিনটি শুধু বিএনপি নয়, বাংলাদেশের স্বাধীন চেতা মানুষের কাছে, গণতন্ত্রকামী মানুষের কাছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিন। আজকে যখন বাংলাদেশে বিভিন্ন রকম এই গণঅভ্যুত্থানের পরে যখন বিভিন্ন রকমভাবে একটা প্রচেষ্টা চক্রান্ত চলছে এই গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্যে, সেই মুহূর্তে এই 7ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস আমাদেরকে সেই পথেই যেতে অনুপ্রাণিত করে, যে পথে সত্যিকার অর্থে আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারবো, একটা সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণ করতে পারবো, জনগণের ভোটের অধিকারকে নিশ্চিত করতে পারবো, বিচারের অধিকারকে নিশ্চিত করতে পারবো। সেই লক্ষ্যেই বাংলাদেশ এগিয়ে যাবে, বিএনপি এগিয়ে যাবে, আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাব। আমরা আমাদের বক্তব্য গতকাল স্ট্যান্ডিং কমিটি মিটিংয়ে খুব পরিষ্কার করে প্রেস রিলিজ করে আপনাদের জানিয়ে দিয়েছি, ওটাই আমাদের বক্তব্য। থ্যাংক ইউ। সরাসরি যুক্ত ছিলাম জিয়া উদ্যানে, কথা বলছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। অবশেষে ইতালি যাওয়া হলো না মুন্সিগঞ্জের পাসপোর্টধারী পোষা বিড়াল ক্যান্ডির। তার জন্য কেনা খাঁচাটি মানসম্মত না হওয়ায় বাধা হয়ে দাঁড়ায়। জননী রূপী রিক্তা বেগম বুক ভরা কষ্ট নিয়ে ইতালি চলে গেলেও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ক্যান্ডিকে ফিরিয়ে আনা হয় বাড়িতে। নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। ইতালির উদ্দেশ্যে যাত্রা করা পোষা বিড়াল ক্যান্ডিকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ক্যান্ডিকে নিয়ে আসা হয় রিক্তা বেগমের বোনের বাসায়। বোনের মেয়ে তনিকা রহমান রোজা বিড়ালটির পরিচর্যা করছে। তবে পোষা বিড়ালটি মায়ের আদর পাওয়া রিক্তা বেগম ও তার ছেলে স্বপ্নিল হাসান শিথিলকে খোঁজাখুঁজি করছে, কিন্তু তাদের না পেয়ে অনেকটা মনমরা অবস্থায় রয়েছে ক্যান্ডি। তবে তাকে যথাসময়ে খাবার দেওয়া সহ যাবতীয় পরিচর্যা চলছে। এখন ও নড়ে না তত বেশি, আর খালামণি যাওয়ার পরে অনেক খালামণিকে খালি খুঁজে পুরা ঘর হাউস করে পারছে। এটা আমার বাপেও পছন্দ করতো বেশি, ভাবে বেশি পছন্দ করাতে ইটালি নেওয়ারই করছেন। এদিকে কিছুটা বিলম্বে বৃহস্পতিবার ভোর 4টায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া কাতার এয়ারওয়েজের বিমানে রিক্তা বেগম ও তার ছেলে স্বপ্নিল হাসান শিথিল বাংলাদেশ সময় সন্ধ্যা 7টার দিকে রোমে পৌঁছায়। এই যাত্রায় ক্যান্ডিকে নিতে না পারার কষ্ট থাকলেও শিগগিরই ক্যান্ডিকে ইতালিতে নেওয়া হবে বলে জানিয়েছে পরিবারটি। সংশ্লিষ্টদের পরামর্শে বিড়ালকে বিমানে বহনের জন্য খাঁচাটি ক্রয় করা হয়েছিল। তবে এটির উচ্চতা একটু কম থাকায় দীর্ঘ ভ্রমণে বিড়ালটির ক্ষতি হবে বলেই বিমান কর্তৃপক্ষ ক্যান্ডিকে বহনে রাজি হয়নি। যেই খাঁচাটা কিনা হয়েছিল সেই খাঁচাটার মধ্যে ও কমফোর্ট ফিল করতেছিল না, যেমন ওর মাথাটা আটকে যেতেছিল, সেজন্য কাতার এয়ারওয়েজ আমাদের অনুমতি দেয়নি। পরিবারটি 4 বছর ধরে লালন পালন করছে বিড়ালটি। গভীর মমত্ব তৈরি ছাড়াও পরিবারের অংশ হয়ে যায় প্রাণীটি। তাই স্থায়ীভাবে বসবাসের জন্য ইতালি যাওয়ার সময় বিড়ালটি নিয়ে যাচ্ছিল। ডোমেস্টিক মিক্সড জাতের বিড়ালটির ওজন এখন 6 কেজি। ক্যান্ডির ইতালি যাত্রার জন্য সকল প্রক্রিয়াই সম্পন্ন ছিল, শুধুমাত্র এই খাঁচার উচ্চতার কারণে তার ইউরোপ যাত্রা আটকে গেছে। ফিরে এসেছে আবার সেই মানিকপুরে। মুন্সিগঞ্জের মানিকপুর থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। এশিয়ান আর্চারির জন্য বদলে গেল জাতীয় ফুটবল দলের অনুশীলন ভেন্যু। নেপালের বিপক্ষে ম্যাচের আগে জাতীয় স্টেডিয়ামে শেষবারের মতো অনুশীলন করেছে জামালরা।
এশিয়ান কাপ আর্চারির জন্য শুক্রবার থেকে জাতীয় স্টেডিয়াম ঢাকা বুঝে নেবে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। অনুশীলনের জন্য বিকল্প ভেন্যু ভেবে রেখেছে বাফুফে। নেপালের বিপক্ষে ম্যাচের আগ পর্যন্ত বসুন্ধরার কিংস অ্যারেনায় অনুশীলন করবে লাল সবুজরা। মূলত এশিয়ান আর্চারি সফল করতেই জাতীয় স্টেডিয়াম ছেড়ে দিয়েছে বাফুফে। এদিকে ছুটি কাটিয়ে এখনও অনুশীলনে যোগ দেননি বসুন্ধরা কিংসের ফুটবলাররা। 14 ফুটবলার নিয়ে আপাতত ক্যাম্প চালিয়ে যাচ্ছেন হেড কোচ হ্যাভিয়ার কাবরেরা। শুক্রবার কিংস অ্যারেনায় দলের সঙ্গে যুক্ত হওয়ার কথা রয়েছে বসুন্ধরার ফুটবলারদের। আজকে থেকেই আসলে আর্চারির জন্য মাঠটা ছেড়ে দিতে হচ্ছে এবং আমরা আগামীকালকে থেকে বসুন্ধরার এরিনাতে আমরা প্র্যাকটিস করব। এটাও তো আমাদেরই দেশের একটা ইভেন্ট হচ্ছে, একটা ইন্টারন্যাশনাল ইভেন্ট হচ্ছে, এখানে সহযোগিতা করার একটা ব্যাপার আমাদের সবারই আছে। যেহেতু আমরা চাচ্ছি ওদের সাথে কিভাবে ওই ম্যাচের আগে যতটুকু সম্ভব তাদেরকেও মানে ম্যাচ এই আয়োজনটার সুযোগ করে দেওয়া আর আমরা কীভাবে ইউটিলাইজ করতে পারবো সেটা করার। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গণতন্ত্রকে হুমকির মুখে ফেলতে চক্রান্ত চলছে। বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে মির্জা ফখরুল। ষড়যন্ত্র রুখতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। আলোচনায় বসতে মির্জা ফখরুলকে জামায়াত নেতা তাহেরের ফোন। দলীয় ফোরামে কথা বলে সিদ্ধান্ত জানাবে বিএনপি। স্থায়ী কমিটির সভা থেকে সরকারকে যথাসময়ে নির্বাচনের আহ্বান। এবং নির্বাচনের আগে বিভিন্ন স্থানে সহিংসতায় উদ্বেগ। চট্টগ্রামে 9 মাসে প্রাণ গেছে 84 জনের। চিন্তা বাড়াচ্ছে লুট হওয়া অস্ত্র। চ্যালেঞ্জিং মনে করলেও ঝুঁকি দেখছে না পুলিশ। এই ছিল সকাল 10টার সময় সংবাদে। এ সময়ের বাণিজ্য নিয়ে যুক্ত হবেন সহকর্মী তোহা খান তামিম। আলিফ, আপনাকে ধন্যবাদ। এ সময়ের বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।